আইডিয়া এখানে এই জিনিসই ব্যবহার করা হয়েছে। তাহলে এইটার নাম রেসিডিউ থিওরাম। এবং রেসিডিউ ক্যালকুলেশন তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, লরেন্স সিরিজ এক্সপানশন দিয়েও করতে পারো। লরেন্স সিরিজ এক্সপান্ড করলে পরে এই কোএফিসিয়েন্টটার নাম হবে রেসিডিউ। কেন সেটা আমরা দেখলাম। তো এই ফর্মুলাটারও প্রমাণ দেওয়া আছে এখানে, তোমরা চাইলে পড়তে পারো এটা একবার, যে রেসিডিউটা ফর্মুলা এরকম কেন, এটার লরেন্স সিরিজ এক্সপানশন দিয়ে এটার ফর্মুলাটা বের করা হয়েছে। তো এখন এখানে দেখো এটা লরেন্স সিরিজ এক্সপানশনে ইনভার্স পাওয়ার টার্মের সংখ্যা ফাইনাইট সংখ্যক, তার মানে সিঙ্গুলার পয়েন্ট এটা যদি একটা পোল হয় তাহলেই কেবল তার রেসিডিউ আমরা এইভাবে কমপ্লিট করতে পারবো। যদি এটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি হয় তাহলে আর এই ফর্মুলা দিয়ে রেসিডিউ ক্যালকুলেট করা যাবে না। এসেনশিয়াল সিঙ্গুলারিটি কখন বলেছি আমরা? বলেছি যদি কোন সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে লরেন্স সিরিজ এক্সপানশন দিলে সেই লরেন্স সিরিজে ইনফাইনাইটলি মেনি টার্মস থাকে প্রিন্সিপাল পার্টে, এইটাকে আমরা বলছি প্রিন্সিপাল পার্ট। এখানে যদি ইনফাইনাইটলি মেনি টার্মস থাকে তাহলে আমরা বলেছি দ্য সিঙ্গল আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট এ ইজ অ্যান এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট। এইটাকে কোন রকম পলিনোমিয়াল দিয়ে গুণ করে ফাংশনকে এই সিঙ্গুলারিটি দূর করা যায় না, সেই জন্য এটার নাম এসেনশিয়াল সিঙ্গুলারিটি। তো এই এসেনশিয়াল সিঙ্গুলার না হয়ে সিঙ্গুলার পয়েন্টটা যদি একটা পোল হয়, তার মানে তার লরেন্স সিরিজ এক্সপানশনে ইনভার্স পাওয়ার টার্মের সংখ্যা যদি ফাইনাইটলি মেনি হয় তাহলে আমরা ওটাকে একটা পোল অফ অর্ডার এম বলি। আর এটাতে যদি একটা মাত্র টার্ম থাকে তাহলে এটাকে আমরা সিম্পল পোল বলি, আর হোয়াট এভার এটা পোল হোক আর সিম্পল পোল হোক, ওই পয়েন্টের রেসিডিউ a1 এর ভ্যালুটা এইভাবে নির্ণয় করা যায়। এটা এখানে ডেরাইভ করে দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো। স্যার, হ্যাঁ, স্যার যদি রিমুভেবল ডিসকন্টিনিউটি হয় তাহলে কি সিঙ্গুলারিটি হয় তাহলে কি এটার কোনো ই থাকে না, মানে রেসিডিউ থাকে না? না না, রেসিডিউ থাকে, রেসিডিউ থাকে, কিন্তু স্যার তখন তো মানে প্রিন্সিপাল পার্ট জিরো হয়ে যায় না? প্রিন্সিপাল পার্ট জিরো হয় না, প্রিন্সিপাল পার্টে ফাইনাইট সংখ্যক টার্ম থাকে। প্রিন্সিপাল পার্ট একবারে জিরো হয়ে গেলে ওই সিঙ্গুলারিটিতে তোমার রেসিডিউ জিরো হয়ে, ইয়েস। তার স্যার তার মানে মানে রিমুভেবল সিঙ্গুলারিটিতে রেসিডিউ জিরো? ওয়েল না, সব জায়গায় না। যদি লরেন্স সিরিজে কেবল এই একটা টার্ম থাক, কোনো টার্মই যদি না থাকতো তাহলে কি হতো? মনে করো লরেন্স সিরিজটা আসলে টেইলর সিরিজ হয়ে গেছে, জি স্যার। তাহলে এটা অ্যানালিটিক হয়ে যেত, এখন আর সিঙ্গুলারিটি নাই। কিন্তু যদি লরেন্স সিরিজটা এইটুক হয়, যে মনে করো লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্টে কেবল এই একটা টার্ম আছে, বাট স্টিল এটা রিমুভেবল সিঙ্গুলার, সিঙ্গুলার কারণ ওই ফাংশনটাকে জেড মাইনাস এ দিয়ে গুণ করলে পরে এই সিঙ্গুলারিটিটা চলে যায়। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, কিন্তু তখন আমরা তার রেসিডিউ তখন শূন্য না, তার রেসিডিউ তখন এই যে জেড মাইনাস এ টার্মের এই কোএফিসিয়েন্টটা যা থাকে সেটা। এখন এরকম একটা না থেকে এরকম 10টা টার্মও থাকতে পারে প্রিন্সিপাল পার্টে। যদি 10টা টার্ম থাকে তাহলে আমরা বলবো দিস ইজ এ পোল অফ অর্ডার 10। আর যদি একটা টার্ম থাকে তাহলে এটাকে সিম্পল পোল বলবো, আদারওয়াইজ একের বেশি টার্ম থাকলে পরে আমরা এটাকে পোল অফ অর্ডার তত বলবো। কিন্তু এই লরেন্স সিরিজ পার্টেও যদি ইনফাইনাইটলি মেনি টার্মস থাকে তখন আর এই সিঙ্গুলারিটি এই জেড মাইনাস এ বা জেড মাইনাস এর পাওয়ার এম দিয়ে গুণ করলে পরে সেই সিঙ্গুলারিটি আর রিমুভ হয় না। এই জন্য আমরা বলি সেই সিঙ্গুলারিটি একটু খারাপ প্রকৃতির সিঙ্গুলারিটি which is not removable। এই যে দেখো এইটার যে সিরিজ, এটা লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্টে এম সংখ্যক টার্ম আছে, ফলে এটাকে জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এম দিয়ে যদি দুই পাশে গুণ করে দিই, এইখানে যে ফাংশনটা ইনফাইনাইট সিরিজটা আমরা পাইলাম এটার প্রতিটা টার্মই অ্যানালাইটিক। তার মানে এইটার মধ্যে আর কোনো সিঙ্গুলারিটি নাই,
জেড মাইনাস এ টু দি পাওয়ার এম দিয়ে গুণ করলে এই সিঙ্গুলারিটি নাই হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এখন এই ফর্মুলাটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, কতবার ডিফারেন্সিয়েট করলে এ মাইনাস টার্মটা ফ্রি হবে? m-1 রাইট, এম মাইনাস ওয়ান টাইমস ডিফারেন্সিয়েট করলে পরে এইটা নাই হয়ে যাবে, এইটা জিরো হয়ে যাবে, তার আগের টার্মটাও জিরো হয়ে যাবে, এইটা হয়ে যাবে শুধু এ মাইনাস ওয়ান, এবং তার সাথে ফ্যাক্টোরিয়াল এম মাইনাস ওয়ান আসবে। এই যে এটাই ওরা লিখেছে। আর পরের টার্মগুলোর অবস্থা কি হবে? এগুলো তো পলিনোমিয়াল, হয় এগুলো জিরো হয়ে যাবে, না হলে এদের এখানে জেড মাইনাস এ ফ্যাক্টর থাকবে প্রতিটা টার্মে। এখন যদি তুমি এই ডেরিভেটিভে লিমিট নাও জেড টেন্স টু জেড নট, তাহলে শুধুমাত্র এই একটা টার্ম ছাড়া এই টার্ম জিরো হয়ে যাবে, কারণ জেড টেন্স টু এ হলে পরে এই টার্মটা জিরো। পরের টার্মটাতে জেড মাইনাস এ হোল স্কোয়ার গুণ আকারে থাকবে, তাহলে জেড মাইনাস এ হোল স্কোয়ার যেহেতু কন্টিনিউয়াস, লিমিট জেড টেন্স টু এ হলে পরে সেটাও শূন্য হবে, তার মানে পরের সব টার্ম শূন্য। তাহলে থাকলো কি? থাকলো হলো এই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ মাইনাস ওয়ান, আর বাকি সবকিছু শূন্য। এই জন্য এটার দুই পাশে জেড টেন্স টু এ লিমিট দিলে পরে ফ্যাক্টোরিয়াল এম মাইনাস ওয়ান টাইমস দি রেসিডিউ এ মাইনাস হয়, এরপরে ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করে দিলে তুমি তোমার এই ফর্মুলাটা পাও। এইটাই রেসিডিউর ফর্মুলা এইরকম। এই জন্য আরো একাধিক মেথড দিয়েছে ওরা। তো এখন দেখো এই ফর্মুলা ব্যবহার করে এইখানে রেসিডিউ ক্যালকুলেট করেছে। এই এক্সাম্পল আমরা আগের ক্লাসেও দেখেছি, তোমরা এই অঙ্কটা করবে। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, ই টু দি পাওয়ার জেড কোসেকেন্ড স্কয়ার জেড, এটার রুট গুলো কি কি, সিঙ্গুলার পয়েন্ট গুলো কি কি, যে সাইন স্কয়ার জি কোথায় জিরো হয় আমরা জানি, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সাইন জি কেবল জেড এর ওই সমস্ত ভ্যালুতে শূন্য হয় যেখানে রিয়েল এক্স এর জন্য সাইন এক্স ইকুয়ালস টু জিরো হয়। তার মানে এই সাইন জি ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনের একমাত্র সমাধান ওই রিয়েল সমাধান, কোনো কমপ্লেক্স সমাধান নাই, এবং সেই সমাধানগুলো হচ্ছে সিম্পল সাইন এক্স ইকুয়ালস টু জিরো এর যত সমাধান, এবং ওগুলো জানি আমরা, ওগুলো হচ্ছে মাল্টিপল অফ পাই, এন পাই অর এম পাই, এগুলো হচ্ছে তার জিরোস। তো যেহেতু এই নাম্বারগুলো ওয়েল স্পেসড আইসোলেটেড সিঙ্গুলারিটিস, তাহলে এদের সবার সকল পয়েন্টেই আমার ফাংশনের ইয়ে আছে, কি জন্য বলে, রেসিডিউ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন পয়েন্টে রেসিডিউ কম্পিউট করব? ইন জেনারেল তারা এম পাই পয়েন্টে তার রেসিডিউ কম্পিউট করে দেখিয়েছে, তার রেসিডিউটা হয় ই টু দি পাওয়ার এম পাই, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই। এখন সেইটা না করে তুমি অন্য পদ্ধতিতে করতে পারো। অন্য পদ্ধতিতে কি, তোমার ফাংশনটা কোনটা, ই টু দি পাওয়ার জেড কোসেকেন্ড স্কয়ার জেড, তার মানে এটা ই টু দি পাওয়ার জেড ওভার সাইন স্কয়ার জেড। তো সেটাকে কি করবা, তুমি লরেন্স সিরিজ এক্সপানশন দিবা অ্যাবাউট হোয়াট, কোন পয়েন্টের সাপেক্ষে তুমি লরেন্স সিরিজ এক্সপানশন দিবে। তারা আপাতত জিরোতে তারা করেছে, জিরোতে লরেন্স সিরিজ এক্সপানশন দিয়েছে, কিন্তু ফর্মালি কম্পিউট করে নাই। কিভাবে? তোমার ই টু দি পাওয়ার এম পাই যা আছে সেটা রেখে দিয়েছে, এটার এখানে দরকার ছিল না আমার। ই টু দি পাওয়ার ইউ, তার যে সিরিজ, এটা তো অ্যানালিটিক ফাংশন, অতএব তার জিরোতে সিঙ্গুলারিটি নাই, অতএব জিরো পয়েন্টের সাপেক্ষে তার সিরিজ দিলে পরে লরেন্স সিরিজ দাও আর শুধু টেইলর সিরিজ দাও, দুটো একই রকম হবে, কারণ এটা অ্যানালিটিক ফাংশন। তাহলে ই টু দি পাওয়ার জেড এর সিরিজ হচ্ছে এটা, আর এটা ওয়ান ওভার সাইন স্কোয়ার ইউ। তোমরা জানো সাইন জেড এর সিরিজ হচ্ছে এটা। সাইন জেড যেহেতু এন্টায়ার ফাংশন, জিরো সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে
অথবা তার যে কোনো পয়েন্টের সাপেক্ষে তোমার লরেন্স সিরিজ এক্সপানশন দিলে ওটা সিম্পলি টেলর সিরিজ হবে, এবং জিরোর সাপেক্ষে টেলর সিরিজটা হচ্ছে এটা। এখন একটা সিরিজকে আরেকটা সিরিজ দিয়ে ভাগ করেছে, এখান থেকে আগে ইউ স্কোয়ার কমন নিয়েছে, নিয়ে একটা সিরিজকে আরেকটা সিরিজ দিয়ে ভাগ করছে, ভাগ করে এই 1/u টার্মটা পাওয়ার পরে আর যত টার্ম আছে এখানে আর কোনো 1/u টার্ম নাই, ফলে আর বাকি কম্পিউটেশনটা করে নাই, কারণ আমার তো শুধু দরকার 1/u এর কোএফিসিয়েন্ট কত, ওই যে 1/z - a এর কোএফিসিয়েন্ট কত আমার দরকার। আমার a এখন 0, তাইলে এইটার কোএফিসিয়েন্ট হলো 1, তার মানে 0 পয়েন্টের রেসিডিউ হচ্ছে 1, তার সাথে e⁻m যদি গুণ আকারে থাকে তাহলে এই পুরো ফাংশনের রেসিডিউ এট z = 0 হচ্ছে e⁻m। তো ফলে তোমরা এই ফর্মুলাটা সরাসরি ব্যবহার করে রেসিডিউ কম্পিউট করতে পারো, আর লরেন্স সিরিজের আইডিয়া ব্যবহার করেও তুমি রেসিডিউ কম্পিউট করতে পারো। যেমন এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, স্যার বলো। যদি আমরা ওই লরেন্স সিরিজ মানে লরেন্স সিরিজটা দেই, তাহলে কি আমাদের যে সিঙ্গুলার যে পয়েন্ট ওইটা আমরা দেয়া না থাকলে জিরো ধরে নিবো এরকম? না না না, তুমি সিঙ্গুলার কোন সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে তুমি লরেন্স কোন ফাংশনের কোন সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে তুমি, সরি, সিঙ্গুলার পয়েন্টের তুমি কম্পিউট করতে চাও, সেই সিঙ্গুলার পয়েন্টের সাপেক্ষে তুমি লরেন্স সিরিজ এক্সপানশন দিবা। ওই যে লরেন্স সিরিজ এক্সপানশন করা ক্লাসে দেখিয়েছি যে একটা সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে এইটার কে সেন্টার করে একটা এনুলাস রিজিয়নে লরেন্স সিরিজ হয় ফাংশন। সেই লরেন্স সিরিজ দিলে পরে লরেন্স সিরিজের 1/z - a এর যে কোএফিসিয়েন্ট সেটা হবে আমাদের রেসিডিউ। এটাই এতক্ষণ বলছি। এই এই a-1টাই হবে আমাদের রেসিডিউ। স্যার এটা বুঝতে পারছি, কিন্তু ওই জায়গায় একটু ঝামেলা হয়েছিল তো এই জন্য কোশ্চেনটা করছি। হ্যাঁ, এখন বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। মানে হ্যাঁ কোশ্চেনটা ছিল যে আমরা যখন ডেরিভেটিভ করে করি মানে ফর্মুলা দিয়ে, হ্যাঁ, তখন তো আমরা ওই প্রসেসে করে ফেলতে পারি, কিন্তু যখন লারেন্ট সিরিজ অ্যাপ্লাই করি আমরা তখন তো আমাদের একটা সিঙ্গুলার পয়েন্ট লাগে, ওইটা রেসপেক্টে করতে হয় না স্যার? ওখানে তুমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করো তখনও তো একটা নির্দিষ্ট পয়েন্টেই তুমি রেসিডিউ ক্যালকুলেট করো। এখন স্যার এটা আমরা বুঝবো কিভাবে যে ধরেন আমাদের তো বের আহা, করা লাগে যে। তোমাকে আমি বলবো যে কোন পয়েন্টে ফাংশনের রেসিডিউ বের করতে হয়, তুমি সেটা করবা, আচ্ছা স্যার। তাই না? এটা কি করে বুঝবো মানে কি, এটা তো প্রয়োজন বেসিসে করবে। জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে বলেছে ফাইন্ড দি রেসিডিউ অফ দিস ফাংশন এট z = 0, ঠিক আছে? তো এটা জি এটা স্যার। এটা এটা থার্ড অর্ডার সিঙ্গুলারিটি এখান থেকে দেখা যাচ্ছে, এটাকে z³ দিয়ে গুণ করলে এটা অ্যানালিটিক হয়ে যাবে। অতএব তার রেসিডিউ হবে এই লরেন্স সিরিজ ফর্মুলা এইটা করো যদি, রাইট? তাইলে 1/z এর পাওয়ার হবে কি, এখানে দেখো এটা দিয়ে যখন এটাকে গুণ করবা তখন z⁴ z⁵ কেটে 1/z হবে, তাহলে 1/z এর কোএফিসিয়েন্ট হচ্ছে -7/45। এটা হচ্ছে রেসিডিউ অফ দিস ফাংশন অ্যাবাউট দিস সিঙ্গুলারিটি z = 0। স্যার এখানে ডিভাইডটা কিভাবে করছে? কোন শেষের ডিভাইডটা কি? শেষের লাইনের আগের লাইন এইটা স্যার। এইটা এটা এইটা এইটা স্যার, এইটা। এটা স্যার তুমি ডিবেটটা করো, তুমি লং ডিভিশন মেথডে যাও। স্যার এটা সংক্ষেপে করা যায় কিভাবে? না, সংক্ষেপে করার কোনো বুদ্ধি নাই, লং ডিভিশনে যেতে হবে। মানে অ্যাটলিস্ট আমি জানি না কোনো বুদ্ধি যে শর্টকাট কিছু করা যায়। তুমি লং ডিভিশনে যাবে, এইখানে এই সিরিজ লিখবে নিচেরটা, এই যে 1 + 90, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি আসলে যতক্ষণে তুমি 1/z পায়ে যাবা এরপরের টার্ম গুলো তুমি আর কমপ্লিট করবে না। তো প্রথমে কি ভাগ করতে গেলে আমি এইটা মিলাবো, এমন কিছু দিয়ে গুণ করব যেন আমার এইটা মিলে যায়, আমি একটা টার্ম ভাগে মিলাইতে পারি। তাইলে আমি এখানে 1 দেব, আমি এটা লিখ 1 - z⁴/90। এই লং ডিভিশন আমি তোমাদেরকে শেখাইতে পারবো না, তোমরা শিখবা।
বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এবার 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 এটা বিয়োগ করবা, বিয়োগ করে দিলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, এখন এই দুটো বিয়োগ করবা, এরপরে কি দিলে পরে এরপরে টার্ম, এবার কন্টিনিউ করবা। ঠিক যেই মাত্র দেখবা যে তুমি 1/z জিনিস পেয়ে গেছো, এটার বাইরে একটা 1/z⁻5 আছে, তার মানে তুমি যেই মাত্র দেখবা যে তোমার এই কোশেন্টে z⁻4টা শো আপ করছে, ওই স্টেপে থেমে যাবা, বাকিটা ডট ডট দিয়ে ছেড়ে দিবে। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। হুম। এই যে যেমন তারা বলছে যে তুমি এই ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করো, তো দেখো এটা একটা রেশনাল ফাংশন, তার উপরে যা আছে সেটা একটা এন্টায়ার ফাংশন, e⁻z_t, t is a arbitrary constant, অর্থাৎ e⁻z এটা একটা এন্টায়ার ফাংশন। তাইলে এই ফাংশনের সিঙ্গুলারিটি আসবে যেখানে ডিনোমিনেটর 0 হয় সেখান থেকে। তাইলে কোথায় কোথায় 0 হয় ডিনোমিনেটর? z0 তে ডিনোমিনেটর 0 হয়, আর z²+2z+2 এটা যেখানে 0 হবে সেখানে, সেখান থেকে পাওয়া গেছে এই দুটো ভ্যালু, আর z=0। তার মানে আমার গিভেন ফাংশনটার টোটাল নাম্বার অফ সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে 3টা। জেড প্লেন যদি তুমি চিন্তা করো, অরিজিনে একটা সিঙ্গুলার পয়েন্ট, -1 +i এ একটা সিঙ্গুলার পয়েন্ট, আর -1 - i তে আরেকটা সিঙ্গুলার। তো ফাইনাইটলি মেনি সিঙ্গুলার পয়েন্টস আর অলওয়েজ আইসোলেটেড, অতএব এগুলো নিয়ে টেনশন করা, নন আইসোলেশন নিয়ে টেনশন করার কিছু নেই। তো এখন তারা বলছে যে এই ইন্টিগ্রেশনটার মান বের করো যখন এই সি এর উপরে, এই সিটা হচ্ছে 3 রেডিয়াসের সার্কেল, নর্ম z=3। তো 3 রেডিয়াসের সার্কেল যদি নাও, দেখো ফরচুনেটলি অর আনফরচুনেটলি তিনটা সিঙ্গুলার পয়েন্টই এই 3 রেডিয়াসের সার্কেলের ভেতরেই আছে। কারণ এই শূন্য তো ভিতরে আছে, ক্লিয়ারলি দেখা যায়, আর এই জেড গুলোর নর্ম হচ্ছে √2 করে, তাই √2 3-এর চেয়ে ছোট, দেয়ারফর এই সিঙ্গুলার পয়েন্ট গুলো এই এটার ভিতরে আছে। তাইলে আমি যে পাথের উপর ইন্টিগ্রেশন করব, ওই পাথের ভিতরে কয়টা সিঙ্গুলার পয়েন্ট হলো? 3টা না? এগুলো কথা বলছে না এখন আর। জি স্যার, 3টা। হ্যাঁ, তাহলে এখন কশির কি জন্য বলে রেসিডিউ থিওরাম আমাদেরকে কি বলে? বলে যে এই 3টা পয়েন্টেই তুমি এই ফাংশনটার রেসিডিউ 3টা কম্পিউট করো। এই যে প্রথমে ওরা 0-তে রেসিডিউ কম্পিউট করেছে, পাইছে এই জিনিস, তারপরে -1 + i তে রেসিডিউ কম্পিউট করেছে, পাইছে এই জিনিস, এরপরে -1 - i তে রেসিডিউ কম্পিউট করেছে। তাইলে এই 3টা রেসিডিউ যোগ করে এদেরকে 2πi দিয়ে গুণ করলেই এই ইন্টিগ্রেশনের মান পাই। তাহলে এই ইন্টিগ্রেশন হচ্ছে 2πi ইন্টু সাম অফ দি রেসিডিউস। স্যার, বলো। যদি বাই চান্স মানে দেখা গেল যে প্রত্যেকটা যে সিঙ্গুলার পয়েন্টই আমাদের সার্কেলের বাইরে, তাহলে তো মানে ইন্টিগ্রালের ভ্যালু 0। এক্স্যাক্টলি, কোনো সিঙ্গুলার পয়েন্ট নাই তার ভিতরে, সেটা তো সে আমাদের পুরনো থিওরাম। কশিস থিওরাম। হ্যাঁ, কশিস থিওরাম। আসলে ওইটাই বেসিক থিওরাম, ওইটাকেই আমরা মডিফাই করে সিঙ্গুলার পয়েন্ট থাকলে পড়লে কি করতে হয় সেটাই হয়েছে রেসিডিউ থিওরাম। এখন তোমরা এরকম করে চিন্তা করতে পারো যে আমি যেই পাথের ক্লোজ পাথের উপর ইন্টিগ্রেশন করছি, ওর ভেতরে এবং উপরে যদি কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে তাহলে তার ইন্টিগ্রেশনের মান 0, কিন্তু যদি কোনো সিঙ্গুলারিটি ইন্ট্রোডিউস হয়ে যায় তাইলে কিছু রেসিডিউ থাকে, ইন্টিগ্রেশনটা আর 0 হয় না। তো সে কতটুকু থাকে? প্রতিটা সিঙ্গুলার পয়েন্টের রেসিডিউকে 2πi দিয়ে গুণ করলে যা হয় সেইটুকুই হচ্ছে টোটাল অবস্ট্রাকশন। এটাকে অবস্ট্রাকশন আকারেও নিতে পারো, যে এই ইন্টিগ্রেশনের মান 0 না হওয়ার পেছনের অবস্ট্রাকশনের পরিমাণ হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। স্যার, আমরা যেমন কশিস থিওরামে মানে কোনো পয়েন্ট যদি বাইরে থাকতো তাহলে তার ইন্টিগ্রাল ভ্যালু 0 ধরতাম, ঠিক সেম ভাবে এখানেও ধরেন 3টার হ্যাঁ মধ্যে হ্যাঁ, একটা বাইরে আছে। একটা বাইরে থাকলে সেটা রেসিডিউ আমরা নিবই না, কেবল ভিতরের গুলো কমপ্লিট। ওকে স্যার। থিওরামের স্টেটমেন্টে বলাই হয়েছে যে কয়টা ভেতরে আছে
বুঝাইতে পারছি তোমাদের? স্যার কনজুগেট যেটা ছিল ওই যে হ্যাঁ, ওইটার ফলাফলটাও স্যার কনজুগেট নিলেই হবে ওইখানে না ডিরেক্ট আমি লিখে এরকম, দিছে যে না আমি এরকম কোনো গ্যারান্টি তোমাকে দিচ্ছি না। কোথায় ডিরেক্ট লিখে দিছে? ওরা এটাকে স্যার লিমিট নিয়ে করে করে দেখাইছে। স্যার ওটা তো ওই যে কনজুগেট ওই যে -1 প্লাস আই ছিল এখানে ভাই, -1 মাইনাস। আমি অন্তত এই ধরনের কোনো রেজাল্ট জানি না। কনজুগেট পয়েন্টের রেসিডিউর কনজুগেট হবে, অ্যাট লিস্ট আই ডোন্ট নো এনি রেজাল্ট লাইক দ্যাট। এবং সেটা হবে কিনা আমরা সেটা এক্সপ্লোর করে দেখতে পারি। তোমরা যদি এরকম কোনো রেজাল্ট জানো আমাকে জানাই। এটাও ইটস এ গুড অবজারভেশন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে তুমি এটা আহ, দেখেছো, এই যে এইটার রেসিডিউ কনজুগেট নিলে এটা পাওয়া যাচ্ছে। ইটস এ গুড অবজারভেশন। স্যার এইখানে তো কনজুগেটই আসছে, কিন্তু আসলেই তো মনে হয় হবে কিনা শিওর তো বলা যাচ্ছে না। সেটা তো আমি বলছি না তোমাদেরকে। এখন দেখো, এই রেসিডিউ ইন্টিগ্রালের এই কশি রেসিডিউ ইন্টিগ্রেশন থিওরামকে ব্যবহার করে আমরা রিয়েল ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে পারবো। তো আইডিয়াটা কি? যেমন এই আকৃতির ইন্টিগ্রেশন যদি তুমি করতে চাও, এগুলো সব রিয়েল কেসে এই আকৃতির ইন্টিগ্রেশন আমরা রিয়েল অ্যানালিটিক মেথড দিয়ে করতে পারি না, হয় না। মানে যথেষ্ট টুল আমরা আবিষ্কার করতে পারি না। কিন্তু এই কমপ্লেক্স টুল অ্যাপ্লাই করলে পরে এই ইন্টিগ্রেশন গুলো ইভালুয়েট করা সম্ভব হয়। সেটা কিভাবে? তো সেটা সম্ভব হয় যদি এই এফ এক্স রিয়েল ফাংশনটাকেই তুমি যদি এফ জেড, এক্স এর জায়গায় জেড কল্পনা করে একটা কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন আকারে চিন্তা করো, এবং সেই ফাংশনটা যদি তোমার এই জেড ইজ ইকালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা এরকম সার্কুলার পাথের উপর তাকে যদি কোনোভাবে বাউন্ড করা যায়, সে যদি বাউন্ডেড হয়, এই যে এটা বলছে if fz norm is less than or equal m divided by r power k on a path like this or on a circular path, একটা পাথের উপর যদি এই fz ফাংশনটা এইভাবে বাউন্ডেড হয়, তাহলে তুমি এই আকৃতির ইন্টিগ্রেশন গুলোকে খুব সহজে ইভালুয়েট করতে পারবা। কিভাবে? সেটা হলো, তুমি এই fz এর ইন্টিগ্রেশনটাকে তুমি কল্পনা করবা, তোমার সি হবে এইটা -r থেকে r অন দ্য রিয়েল লাইন এন্ড দি হাফ সার্কেল অন দি আপার হাফ প্লেন। তাহলে তুমি জানো যে এই fz কে তুমি যদি ইন্টিগ্রেট করো ওভার দিস ক্লোজড সিম্পল পাথ, কিন্তু তুমি এই ইন্টিগ্রেশনটাকে এরকম করে লিখতে পারবা যে এই লাইন সেগমেন্ট এল এর উপরে প্লাস এই হাফ সার্কুলার আর গ্যামার উপরের ইন্টিগ্রেশনের যোগফল আকারে তুমি লিখতে পারবে। কিন্তু এই লাইনটা হয়ে যায় তোমার রিয়েল লাইনের একটা অংশ। ফলে এইটাকে প্যারামিটারাইজ করলে এখানে জেড মানি এক্স, তার মানে তখন এই লাইন ইন্টিগ্রেশনটার মানি হয় আসলে জেড মানি হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু ভেরি করে -r থেকে r পর্যন্ত, আর ডিজেড হয়ে যায় ডিএক্স। আর প্লাস যে বাকি যে ইন্টিগ্রেশনটা এই সার্কুলার আর্কের উপরে যে ইন্টিগ্রেশনটা এই সার্কুলার পাতে, ওই ইন্টিগ্রেশনের মানটা শূন্য হয়ে যায় যদি এই প্রপার্টিটা থাকে। কিভাবে? একটা কমপ্লেক্স নাম্বার শূন্য হয় যদি তার নর্ম শূন্য হয়। আমরা এই প্রিন্সিপাল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে তুমি দেখাইতে পারবা এই যে এইটাকে তুমি যদি এই আর্কের উপরে ইন্টিগ্রেশন করো, তো তোমরা এই প্রপার্টি জানো, এইটার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল ইন্টিগ্রাল অফ নর্ম অফ এফ জেড
dz তোমরা এই ইনইকুয়ালিটি জানো, লাইন ইন্টিগ্রেশনের প্রপার্টি। এখন এইটুক যদি তোমার এই পাথটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা আকৃতির পাথ, এই পাথের উপরে এটা বাউন্ডেড বাই এম বাই আর টু দি পাওয়ার কে, তাহলে এম বাই আর টু দি পাওয়ার কে বের করে নিয়ে আসো, এখানে বসিয়ে দাও। তাহলে কি বাকি থাকে? এই পাথ বরাবর ইন্টিগ্রেশন অফ ডিজেড, এবং তোমরা জানো এই ডিজেড এর এই পাথ বরাবর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই পাথের দৈর্ঘ্য। তাইলে এই পাথের দৈর্ঘ্য হবে, এটা যদি আর রেডিয়াস হয় আর পাই, তাহলে একটা আর ক্যান্সেল হলো, -1 হলো, পাই থাকলো। এখন আমি যদি এই আর টেন্স টু ইনফিনিটি দিয়ে দেই, তার মানে হচ্ছে আমার এই সার্কুলার পাথটাকে যদি আমি ইনফিনিটিতে পাঠাই দেই, ইনফাইনাইটলি লার্জ রেডিয়াসের সার্কেল বানাই দেই, তাহলে এই মাইনাস ইনফিনিটিতে চলে যাব আমি, আর এই দিকে চলে যাব প্লাস ইনফিনিটিতে। তার মানে এই ইন্টিগ্রেশনের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে চলে যাবে, আর এই টার্মটা হয়ে যাবে 0। তার মানে এইটার অ্যাবসলিউট ভ্যালু লেস দেন অর ইকুয়াল 0। আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0, and at the same time it is now less than or equal 0। তার মানে আসলে এই নর্মটা শূন্য হয়ে যায়, তার মানে হচ্ছে এই ভিতরের কমপ্লেক্স নাম্বারটাও শূন্য হয়ে যায়, তার মানে এই ইন্টিগ্রেশনের মানটা শূন্য হয়ে যায়। তার মানে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা এই রিয়েল ইন্টিগ্রেশনের সমান হয়ে যায়। তাহলে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা আমরা এখন এই ফাংশনের সিঙ্গুলারিটি দিয়ে আমরা কশির রেসিডিও থিওরাম ব্যবহার করে লেফট হ্যান্ড সাইডটা ইভ্যালুয়েট করতে পারবো, করলে এটা রিয়েল ইন্টিগ্রেশনের মান হয়। তোমরা কি আইডিয়াটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। গ্রেট। কয়জন আসো ক্লাসে? কার কম্পিউটার যেন পুট শব্দ করতেছে সারাক্ষণ, আমাকে জ্বালাইছে। না আমারটাই করতেছে, তাও আমি জানি। দেখি আমার ক্লাসে কতজন আসো। মাত্র 38 জন। পরীক্ষা দিতে আসবে 100 জন। গুড। তো দেখো এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। এই যে এই অঙ্কটা করবে, এটা ইভেন ফাংশন হলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে দ্বিগুণ করে দিয়ে 0 থেকে ইনফিনিটি বানাই দিতে পারবা। এই যে দেখো, এটা একটা ইভেন ফাংশনের ইন্টিগ্রেশন, 1/x⁶+1। তো তাইলে এফ জেড 1/z⁶+1, এটাকে কমপ্লেক্স ইন্টিগ্রেশন বানাইলাম, এবং এই 1/z⁴n+1 যে কোনো সার্কুলার পাথের উপর বাউন্ডেড। আর e⁻i⁻θ যদি নাও, z ইজ ইকুয়ালস টু, এটাকে তুমি সব সময় এই সার্কুলার পাথের উপরে এই অংশকে বাউন্ডেড দেখাইতে পারবা। কিভাবে? ওই যে প্রথম ইন কোর্সে যে কয়টা ইনইকুয়ালিটি দিয়েছিলাম, সেই ইনইকুয়ালিটি গুলো ব্যবহার করে। কেমনে দেখাইবা আমি জানি না, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যে এইটা এই জেড ইকুয়ালস টু আর e⁻i⁻θ উপর বাউন্ডেড, এই যে ওরা দেখাই দিয়েছে, সো দ্যাট এই ফাংশনটা z ইজ ইকুয়ালস টু আর e⁻i⁻θ উপর বাউন্ডেড। কেমনে দেখাইছে দেখছো? ওই যে এই ইনইকুয়ালিটি ব্যবহার করেছে, এটা এই দিয়ে বাউন্ডেড। তো এইটা যদি এই দিয়ে বাউন্ডেড হয়, তাহলে আমরা এই স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আর টেন্স টু ইনফিনিটি দিলে আমাকে কোন কোন সিঙ্গুলার পয়েন্ট গুলো ব্যবহার করতে হবে? আপার হাফ প্লেনে যত সিঙ্গুলার পয়েন্ট আছে, সব সিঙ্গুলার পয়েন্টের রেসিডিউ আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ আর ইনফিনিটিতে চলে গেলে আমার এই ক্লোজড পাথটা এত বড় হয়ে যাবে। তার মানে এখানে সবাইকে, এর ভিতরে যত সিঙ্গুলার পয়েন্ট আছে সব কনসিডার করতে হবে। এটা তো ইনফিনিটিতে চলে যাবে, তার মানে আপার হাফ প্লেনে যত সিঙ্গুলার পয়েন্ট আছে
সবার রেসিডিউ ক্যালকুলেট করতে হবে যদি আমি লেফট হ্যান্ড সাইডে রেসিডিউ থিওরাম অ্যাপ্লাই করতে চাই। সেটাই ওরা করেছে, দেখো তার সিঙ্গুলার পয়েন্ট কি কি, জেড পাওয়ার 6+1। তো তোমরা জানো জেড পাওয়ার 6+1 এর কয়টা রুট আছে? 6টা। এই 6টা রুট মানে তার এই ফাংশনের 6টা সিঙ্গুলার পয়েন্ট আছে। এককের কমপ্লেক্স রুট যদি তোমরা জানো তাহলে এখানের এই সবগুলো রুট তোমরা বের করতে পারবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6টা রুট তারা বের করছে। এবং এই 6টা রুটের মধ্যে আপার হাফ প্লেনে কয়জন আছে দেখো। এখন এই থিটা যদি আর্গুমেন্ট যদি হিসেব করো তাহলে দেখবা যে প্রথম 3টা না বিজুর মাল্টিপল গুলো এগুলো আপার হাফ প্লেনে আছে, আর জোর মাল্টিপল গুলো নিচে নেমে গেছে। এই আপার হাফ প্লেন লোয়ার হাফ প্লেনের হিসাব। এরপরে এই পয়েন্ট গুলোতে তোমরা ফাংশনের রেসিডিউ কমপ্লিট করবা ওই ফর্মুলা দিয়ে, লিমিট ফর্মুলা। এখন এই রেসিডিউ গুলো যোগ করে 2πi দিয়ে গুণ করে দিলে তুমি এইটার ইন্টিগ্রেশন পাইলা। কিন্তু একটু আগে তুমি দেখায় আসছো যেহেতু তোমার এই ফাংশন আর e⁻i থিটা পাতের উপরে বাউন্ডেড, ফলে এই কমপ্লেক্স ইন্টিগ্রেশন এই রিয়েল ইন্টিগ্রেশনের সমান এবং এই পার্টটার নর্ম 0 যখন r টেন্ডস টু ইনফিনিটি। অতএব -∞ থেকে +∞ এই ইন্টিগ্রেশনের ভ্যালু হলো তুমি রেসিডিউ থিওরাম দিয়ে কম্পিউট করে যা পাইছো সেটা। এখন 0 থেকে, এটা যেহেতু ইভেন ফাংশন, 0 থেকে ইনফিনিটিতে গেলে জাস্ট এটা ডাবল হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে π/3 তোমার ইন্টিগ্রেশনের মান। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। গ্রেট। একইভাবে এই অঙ্কগুলো করবা, আমি নাই তোমাদের সাথে। এই সাইন কোসাইন দিলে পরে কি হয় সেটাও তোমরা করবা, আমি তোমাদেরকে এগুলার এক্সপ্লেন করবো না। এই সাইন কোসাইন আর এই নেগেটিভ ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি অ্যাটলিস্ট এই 2 টাইপের অঙ্কই করবা। এখানে যে কটা করে দেওয়া আছে এই যে এই 3 টাইপের অঙ্ক এখান থেকে করবা আর এক্সারসাইজ থেকে করবা, এই 3 টাইপ, এর চেয়ে বেশি আর দিলাম না। ভবিষ্যতে জীবনে কখনো দরকার হলে পরে আর বাকি স্পেশাল টাইপ যদি আমার কথা বুঝে থাকো লেকচার বই পড়ে যে এখন কিছু সামর্থ্য তৈরি হয়েছে সেগুলো দিয়ে পড়তে পারবে, পড়ার সামর্থ্য হয়েছে বলে আমি আশা। আর যারা পড়ালেখা করো নাই তাদেরকে আর ওয়াশ করে লাভ নাই। তো তাইলে এইভাবে কশির রেসিডিউ থিওরাম দিয়ে তোমরা রেসিডিউ থিওরামটা কি, এটা দিয়ে যেমন কমপ্লেক্স ফাংশনের ক্লোজড পাথে ইন্টিগ্রেশনের ভ্যালু তোমরা তৈরি করতে পারো, সেটার অ্যাপ্লিকেশন হিসেবে আমরা 2-3 ধরনের রিয়েল ফাংশনের ডেফিনিট ইন্টিগ্রেশনের, স্পেশালি ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রেশনের মান আমরা নির্ণয় করতে পারি। তো তোমরা এই এক্সাম্পল গুলো করবা এবং এই বইয়েরই ভেতরে এক্সারসাইজ দেওয়া আছে একই টাইপের, সেগুলো তোমরা করবা। আর লরেন্স সিরিজ এক্সপানশনটা খুব ভালো করে শিখতে হবে, রেসিডিউটা 2 ভাবে কম্পিউট করবার টেকনিকটা আত্মস্থ করতে হবে, সিঙ্গুলার পয়েন্ট গুলোকে ক্লাসিফাই করা জানতে হবে। হ্যাঁ, তো আমরা আর 2 দিন বসবো, একদিন তোমাদেরকে আমরা পড়াবো কি জন্য বলে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, আরেকদিন একটু কমপ্লেক্স ফাংশনের জিরোস নিয়ে কথা বলার জন্য রোসেস থিওরামটা একদিন পড়িয়ে দেব, তাহলে আমাদের সিলেবাস শেষ। স্যার আমাদের এই ফাইনাল পরীক্ষার ডেট? সেটা তো হয়নি এখনো, আমি কিছু বলতে পারছি না। তো স্যার তোমরা ওই ঈদের লাস্টে মনে হয় একটা টপিক ছিল কনফর্মাল ম্যাপিং। ওইটাই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, সেটার কথাই বলছি। কনফর্মাল ম্যাপিং, ইয়েস। তো কনফর্মাল ম্যাপিং এর একটা স্পেশাল ক্লাস তোমরা শুধু এই ক্লাসে পড়বা, যেটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা ইন জেনারেল কনফর্মাল ম্যাপিং খুব একটা পড়বো না। এই যে দেখো, তুমি যদি রেসিডিউ বের করতে পারো আর তোমার পাথের ভিতরে যদি কাউন্টেবলি মেনি সিঙ্গুলার পয়েন্ট থাকে,
তাইলে এরকম অনেক ইনফাইনাইট সিরিজের সামও তুমি বের করতে পারবা। এটা শুরুতেই দেওয়া ছিল, এই যে দেখো এই রেসিডিউ থিওরাম ব্যবহার করে এই ইনফাইনাইট সিরিজের সাম গুলো বের করা যায়। এই পাই কোটেনজেন্ট পাই জেড, এই ফাংশনটার সকল পোলের এই এফ অফ এন এর সাম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি হবে, এই ফাংশনটার সবগুলো সিঙ্গুলার পয়েন্টের রেসিডিউর যোগ তার নেগেটিভ। ওয়েল, তোমরা এই একটা দুটো ট্রাই করে দেখতে পারো, ভেরি ইন্টারেস্টিং। এই যে দ্য রেসিডিউ থিওরাম ক্যান often be used to sum various types of series. The following results are valid under very mild restriction on fz that are generally studied whenever the series converges. তো এইরকম একটা প্রবলেম 7.24 করে দেখতে পারো, যদিও পরীক্ষা আসবে না। এই টাইপের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর আমরা বলবো না, অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 1 ঘন্টা। স্যার নেক্সট ক্লাস কবে? Let's do it the Monday, Tuesday, Wednesday, day after tomorrow, পরশুদিন 7টায়। ওকে, জি স্যার। আর এদের পরে এসে একদিনে এসে তোমরা যারা তোমাদের ইন কোর্সের খাতা দেখতে চাও এসে যোগাযোগ করে এসে দেখে যাও। ঠিক আছে, তোমরা আজকে মাত্র 40-42 জন এসছো। এই আমাদের ক্লাসরুমে কয়টা ক্লাস হয়েছিল? 30-32টা হয়েছিল ওখানে? জি স্যার, ওরকমই হয়েছিল। আচ্ছা, অনলাইনে ক্লাস নিয়েছিলাম আগে কয়টা? 2টা? না স্যার, আরো বেশি হবে। অনলাইনে কয়টা নিয়েছি? স্যার 5টার মতো মেবি। 5টা অনলাইনে? হ্যাঁ, তাহলে 5টা আর ওইদিকে 32টা হলে 37টা। নাইস, অনেক ক্লাস। এত ক্লাস আমি কারোর করাই নাই যে। এনিওয়ে, তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, দেখা হবে পরশুদিন। হ্যাঁ, বাকি বন্ধুদের বলো পরশুদিন যেন তারা ক্লাসে আসে। হ্যাঁ, ওকে, বাই বাই। আই এম এন্ডিং দ্য মিটিং ফর অল। ওকে, আর কেউ কিছু বলবে? নাহলে আমি মিটিংটা বন্ধ করবো। ওকে, বাই বাই।